নমস্কার বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি 2025-এর পরীক্ষার প্রস্তুতির জন্য আমি আজকে থেকে একটি নতুন সিরিজ চালু করছি। এই সিরিজের মধ্যে রেলওয়ে গ্রুপ ডি 2022-এ যে 99টা শিফটে পরীক্ষা হয়েছিল তার প্রতিটা শিফটের জেনারেল সায়েন্সের কোশ্চেন আলোচনা করে দেব। জেনারেল সায়েন্সের পাশাপাশি জেনারেল নলেজের কেমন প্রশ্ন গ্রুপ ডি পরীক্ষায় আসে সেটাও তোমরা এই সিরিজের মাধ্যমে জানতে পারবে। ঠিক আছে, এটি আমাদের পার্ট 1 এর ভিডিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর আপকামিং ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল রয় একাডেমি লার্নিং পয়েন্টকে সাবস্ক্রাইব করে নেবে, আর সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশনে সেট করে নেবে। ঠিক আছে, তো সবার প্রথমে আমি এই 99টা শিফটের মধ্যে 21টা শিফটের প্রশ্ন যেগুলি আমার কাছে বাংলায় রয়েছে অফিসিয়াল আনসার কি, সেখান থেকে আমি সমাধান করাবো। ঠিক আছে, তারপরে বাকি যে শিফটগুলি রয়েছে সেগুলো আমি ইংলিশ আনসার কি থেকে বাংলায় ট্রান্সলেট করে তারপরে সমাধান করাবো। ঠিক আছে, তো সবাই এই সিরিজটি প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাটেন্ড করবে। তো চলো শুরু করছি আমাদের ক্লাসটি। দেখো, অফিসিয়াল আনসার কি থেকে করছি, ওই জন্য এখানে আনসার দেয়া রয়েছে কোনটা সঠিক, কিন্তু আমি সায়েন্সের যে কোশ্চেন রয়েছে তার আনসার হাইড করে দিয়েছি। তার কারণ হলো, যারা এবার নতুন প্রিপারেশন করছে তারা তো কোশ্চেন দেখে বুঝতে পারবে কেমন কোশ্চেন আসে, আর যারা এর আগে মানে অনেক আগে থেকেই প্রিপারেশন করছে, যাদের প্রিপারেশন অনেকটা হয়ে গেছে, তাদের প্রিপারেশন এখন কোন পর্যায়ে আছে সেটাও এই ক্লাসের মাধ্যমে তারা যাচাই করে নিতে পারবে। কারণ অপশান হাইড করে দিয়েছি, আনসার কোনটা হয় সেটা নিজেরা আগে ট্রাই করবে। ঠিক আছে, এবারে চলো দেখি কোশ্চেনটাতে কি বলেছে। বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শস্য উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য খরচ হিসাবে বিবেচিত হয় না। তো এখানে অপশানে আছে সারের খরচ, কীটনাশকের খরচ, পশু খাদ্য খরচ, বীজের খরচ। তো অ্যান্সার কি হয়ে যাবে, কি মনে হচ্ছে? পশু খাদ্য খরচ হয়ে যাবে অ্যান্সার। তো দেখো, আমি যেটা হাইড করেছিলাম সেটা তুলে দিচ্ছি, অ্যান্সার কি? পশু খাদ্য খরচ। এটা তোমার শস্য উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য খরচ হিসাবে বিবেচিত হয় না। ঠিক আছে, তো এবারে দেখো আমাদের 4 নম্বর প্রশ্ন। এটাও সায়েন্সের একটা কোশ্চেন রয়েছে। তো কোশ্চেনটার মধ্যে কি বলেছে? বলেছে ক্লাস এক্স এর ছাত্ররা 4টি আলাদা পরীক্ষা করলো, 4টি আলাদা পরীক্ষা করলো। এবার 1 নম্বরে বলেছে নবীন কপার সালফেটের জলীয় দ্রবণ আছে এমন একটি বিকারে 1 টুকরো ম্যাগনেসিয়াম যোগ করলো। তার মানে নবীন কি করলো? নবীন কপার সালফেট CuSO4 এর সাথে তোমার ম্যাগনেসিয়াম যোগ করলো। ঠিক আছে, আর আয়ুষ কি করলো? কপার সালফেটের জলীয় দ্রবণের সাথে প্লাটিনাম টুকরো যোগ করলো। আয়ুষ কপার সালফেটের জলীয় দ্রবণের সাথে প্লাটিনাম যোগ করলো। ঠিক আছে, আর স্নেহা কপার সালফেটের জলীয় দ্রবণের বিকারে তামা যোগ করলো। কপার সালফেটের জলীয় দ্রবণে কপার সালফেটের জলীয় দ্রবণে তামা যোগ করলো, মানে কপারই যোগ করলো। আর তোমার আকৃতি কপার সালফেটের জলীয় দ্রবণে রূপার তার যোগ করলো। ঠিক আছে, তো কপার সালফেটের জলীয় দ্রবণে কি করলো? রূপার তার যোগ করলো। এবারে আমাদের কাছে জানতে চেয়েছে তাদের মধ্যে কে প্রতিস্থাপন বিক্রিয়া সম্পন্ন করলো, মানে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন সম্পন্ন করলো। বলো তো কি অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে? নবীন, আয়ুষ, স্নেহা নাকি আকৃতি? তো অ্যান্সার এখানে হয়ে যাবে নবীন করলো। কে করলো? নবীন। ঠিক আছে, নবীন অ্যান্সার। কেন? তার কারণ হলো তামার থেকে, কপারের থেকে যে ম্যাগনেসিয়াম সেটা বেশি ক্রিয়াশীল। ঠিক আছে, অর্থাৎ এখানে তোমার ম্যাগনেসিয়ামটা কি করবে? কপারকে সরিয়ে দেবে, সরিয়ে দিয়ে তোমার সালফেটকে নিজের মধ্যে নিয়ে নেবে, তো হয়ে যাবে ম্যাগনেসিয়াম সালফেট। ঠিক আছে, ম্যাগনেসিয়াম সালফেট, তার সঙ্গে তোমার কপার আলাদা হয়ে যাবে। তাহলে এখানে দেখো তোমার প্রতিস্থাপন হলো, মানে যে সালফেট ছিল সেটা ম্যাগনেসিয়ামের সঙ্গে চলে গেল, তাহলে ম্যাগনেসিয়াম সালফেট, কপারটা আলাদা হয়ে গেল, তাহলে এইটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে অ্যান্সার নবীন। ঠিক আছে, কোশ্চেনটা দেখতে বড়, কিন্তু কোশ্চেনটা কিন্তু তেমন কঠিন নয়। চলো এরপরে আমরা চলে যাব। দেখো 6 নম্বর প্রশ্ন। প্রশ্নটাতে কি বলা হয়েছে?
বলা হয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করুন এবং সঠিক উত্তরটি চিহ্নিত করুন। বিবৃতি 1-এ বলেছে যে বেকিং সোডার রাসায়নিক সূত্র হলো CaSO4 এটাকে বলেছে বেকিং সোডার রাসায়নিক সূত্র। তোমরাই বলো এটা কি বেকিং সোডার রাসায়নিক সূত্র? না, এইটা হলো আমাদের প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সূত্র, মানে POP এর রাসায়নিক সূত্র হলো CaSO4 বেকিং সোডার রাসায়নিক সূত্র কি? বেকিং সোডার রাসায়নিক সূত্র হলো NaHCO3 এটা হলো বেকিং সোডার রাসায়নিক সূত্র। তাহলে একের এটা আমাদের কি হয়ে যাচ্ছে? ভুল হয়ে যাচ্ছে বিবৃতি একেরটা। বিবৃতি 2-এ বলেছে বেকিং সোডা ব্যবহার করা হয় খেলনা তৈরির জন্য, সাজসজ্জার উপকরণ এবং পৃষ্ঠতল মসৃণ করার জন্য। একদমই নয়। বেকিং সোডা কিসের জন্য ব্যবহার করা হয়? বেকিং সোডা তোমার যে কেক তৈরি হয়, রুটি তৈরি হয়, আমরা জানি পকোড়া তৈরির সময়ও বেকিং সোডা দেওয়া হয়, মানে খাবার সোডা দেওয়া হয় যাতে সেটা সফট হয়, ভালো ফোলে, তাই না? তাহলে তোমার বেকিং সোডা এইটার যেখানে যে যে কারণ বলেছে সেগুলোর জন্য ব্যবহৃত হয় না। এছাড়া তোমার বেকিং সোডা তোমার অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয়। আমরা যে কাপড় কাচি, কাপড় কাচার যে ডিটারজেন্ট, তার সাথেও বেকিং সোডা ব্যবহার হয় কাপড়টাকে নমনীয় রাখার জন্য। ঠিক আছে, তো আমাদের এখানে দুটোই অসত্য হয়ে যাচ্ছে, উভয় বিবৃতি অসত্য, কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, ভেরি গুড। চলো নেক্সটে যাব। দেখো এখানে এটা আমি অপশন হাইড করিনি, তার কারণ হলো এই কোশ্চেনটা আর রিপিট হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু তোমার এখানে প্রশ্নটা একবার দেখে নাও যে কেমন প্রশ্ন আসে। 2021 সালে প্রথম গ্রিন হাইড্রোজেন মাইক্রোগ্রিড প্রকল্প কোথায় শুরু হয়েছিল? কোথায়? অন্ধ্রপ্রদেশে শুরু হয়েছিল। ঠিক আছে, তো প্রকল্প সম্বন্ধে কিন্তু প্রশ্ন আসে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে 8 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন রেচন পদার্থ উদ্ভিদের পুরনো জাইলেমে সঞ্চিত থাকে? তো পুরানো জাইলেমে সঞ্চিত থাকে। উদ্ভিদের জাইলেমের কাজ কি? জল পরিবহন করা, তাই না? আর ফ্লোয়েমের কাজ হলো খাদ্য পরিবহন করা। তো এবার জাইলেম যে জল পরিবহন করছে, এবার পুরনো জাইলেম, যখন জাইলেম তোমার পুরনো হয়ে যায় তখন সেটা কি হয়ে যায়? অকেজো হয়ে যায়, মানে মৃত হয়ে যায়। তখন তার মধ্যে কি সঞ্চিত হয়? সঞ্চিত হয়, দেখো অপশন 3-এরটা, রেজিন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, রেজিন সঞ্চিত হয়। এবার প্রশ্ন আসে যে রেজিন কি কাজে ব্যবহৃত হয়? রেজিন বার্নিশের কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, বার্নিশের কাজে। তারপরে তোমার আবরণ তৈরি করতেও রেজিন ব্যবহৃত হয়। ঠিক আছে, মেইনলি প্রশ্ন আসে বার্নিশের কাজে নিচের কোনটি ব্যবহৃত হয়? তো রেজিন ব্যবহৃত হয়। আর জাইলেমে সঞ্চিত থাকে রেজিন, রেচন পদার্থ হিসাবে। এবারে নেক্সট, এই তো এটা দেখো আমাদের 9 নম্বর প্রশ্ন। চলো এটাকে আরেকটু জুম করে সেট করি। হ্যাঁ, বলেছে কি 15 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে একটি বস্তুকে 30 সেমি দূরত্বে রাখা হয়, গঠিত প্রতিবিম্বটি হবে। তো গঠিত যে প্রতিবিম্ব সেটা কি হবে? বলো কি অ্যান্সার হবে এখানে? আমরা জানি যে অবতল দর্পণের কথা এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছি অবতল দর্পণ। তাহলে দর্পণের এইটা এফ, ফোকাস কত? 15 সেমি। ঠিক আছে, আর 30 সেমিতে বস্তু রাখা হচ্ছে, তার মানে এখানে এখানে বস্তু রাখা হচ্ছে, এটা কত? 30 সেমি। ঠিক আছে, এই যে বিন্দুটা এটা 30 সেমি, এখানে বস্তু রাখা হচ্ছে। এবার বস্তুটা রাখা হলো এইভাবে। এবার বস্তুর যে প্রতিবিম্ব তৈরি হবে সেটা কি হয়ে যাবে? উল্টো হয়ে যাবে, মানে কি হবে? অবশীর্ষ হবে। তো সমশীর্ষ আমাদের অ্যান্সার হবে না। ঠিক আছে, আর এই যে বিন্দুটা এটাকে বলা হয় সি, মানে বক্রতা কেন্দ্র। কি বলা হয়? সি, সেন্টার অফ কার্ভেচার, মানে বক্রতা কেন্দ্র। আর আমরা জানি সি সমান সমান 2f হয়। ঠিক আছে, তো তোমার বক্রতা কেন্দ্রে যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে সেটা কি হয়ে যায়? উল্টো হয়ে যায়, মানে অবশীর্ষ হয়, এবং সেটা কি হয়? সদ হয়। তাহলে সদ এবং অবশীর্ষ অ্যান্সার হয়ে যাবে অপশন কতটা? একেরটা। আমাদের এখানে এই যে দিয়েছে 15, 30, এগুলো দিয়ে গাণিতিক প্রক্রিয়ায় সমাধান করার কোনো দরকারই নেই। আমরা যদি এই কনসেপ্টটা জানি তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, বক্রতা কেন্দ্রে অবতল দর্পণে যদি বস্তু রাখা হয় তাহলে সেটা কি হয়ে যায়? সদ হয় এবং অবশীর্ষ হয়, মানে উল্টো হয়। ঠিক আছে, সদ মানে কি? বাস্তব। নেক্সট আমাদের কোশ্চেনে চলে যাব। রিজনিং এর কোশ্চেন ওটা হাইড করা, আমি রিজনিং গুলো করে দেবো আলাদা ভিডিওতে। ঠিক আছে, এইবারে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন কেমন কোশ্চেন আসে শুধু দেখে নাও। এখানে এই কোশ্চেনটা তেমন এবারে আসার চান্স নেই, মানে আসবেও না। তো কেমন কোশ্চেন আসে দেখো। বলেছে নতুন
পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের মতে 2021 সালের মার্চ পর্যন্ত কোন রাজ্যে বায়ু শক্তির ক্ষমতা সবচেয়ে বেশি? তো গুজরাটে বায়ু শক্তির ক্ষমতা সবচেয়ে বেশি ছিল। তো যেহেতু এটা আসার চান্স নেই, ওই জন্য আমি কি করেছি, অপশনটাকে হাইড করিনি। এইবারে দেখো 17 নম্বর প্রশ্ন। প্রশ্নটিতে বলেছে এ থেকে বি মাধ্যমে যাওয়ার সময় আলোর রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায়, নিম্নের কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সঠিক? তো দেখো আলো কি হচ্ছে, এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে। এবার এটা হলো আমাদের অভিলম্ব, এটা কি অভিলম্ব। এবার আলো ধরো যাচ্ছিল এই সরলরেখা বরাবর, ঠিক আছে। তো আলো এই সরলরেখা বরাবর যাচ্ছে, তো মাধ্যম যদি চেঞ্জ না হতো তাহলে এই একই সরলরেখা বরাবর যাওয়ার কথা, কারণ আলোকরশ্মি সরলরেখা বরাবর চলে। যেহেতু মাধ্যম চেঞ্জ হচ্ছে, আলো কি হচ্ছে, অভিলম্বের দিকে বেঁকে যাচ্ছে, ঠিক আছে। মানে এইদিকে যাওয়ার কথা, যাচ্ছে এইদিকে, অভিলম্বের দিকে বেঁকে গেল, ঠিক আছে। এবারে এর থেকে আমরা কি বুঝতে পারি? এর থেকে আমরা বুঝতে পারি যে এ মাধ্যমটা হলো লঘু মাধ্যম, বি মাধ্যমটা হলো ঘন মাধ্যম। অর্থাৎ এ যদি আমাদের বায়ু হয়, বি বায়ুর থেকে ঘন মানে জল ধরে নিচ্ছি, ঠিক আছে, বুঝতে পেরেছ? তো এখান থেকে তোমাদের এরকম প্রশ্ন আসে যে আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে কি হয়? অপশনে দেয়া থাকবে যে অভিলম্বের দিকে সরে যায়, ঠিক আছে। আবার এরকম প্রশ্ন উল্টো থাকে, উল্টো যদি হয় তাহলে কি হবে? যখন আমাদের এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাবে, ধরো ঘন মাধ্যম থেকে আলোকরশ্মি এই সোজা যাচ্ছিল, এবার এই দিকে একই সরলরেখা যাওয়ার কথা, কিন্তু মাধ্যম চেঞ্জ হচ্ছে, অর্থাৎ অভিলম্ব এটা, তো অভিলম্বের থেকে দূরে সরে যাবে, ঠিক আছে। অভিলম্ব ছিল, অভিলম্বের থেকে দেখো দূরে সরে গেল আলোকরশ্মি, ঠিক আছে। তো চলো এবার কোশ্চেনে কি বলেছে আমরা দেখি। কোশ্চেনে বলেছে কোনগুলি সঠিক। তো এ মাধ্যম বি মাধ্যমের থেকে বেশি আলোকীয় ঘনত্বযুক্ত, তো এটা আমাদের ভুল হবে, কারণ দেখো এ মাধ্যম লঘু, বি মাধ্যম ঘন, তাহলে তোমার এ মাধ্যম বেশি আলোকীয় ঘনত্বযুক্ত, একদমই ভুল, বি মাধ্যম হবে বেশি আলোকীয় ঘনত্বযুক্ত, তো এটা ভুল হলো। বি বলেছে এ মাধ্যমে বি মাধ্যমের থেকে আলোর দ্রুতি বেশি, তো এটা একদম সঠিক। দেখো আলোর দ্রুতি মানে আলোর গতি এখানে বেশি হবে, কেন? তার কারণ হলো এ মাধ্যমটা লঘু, তো আলো দ্রুতি বেশি হবে, আর বি মাধ্যম যেহেতু ঘন সেখানে কম বেগে চলবে, তার মানে দ্রুতি কম হবে, ঠিক আছে। তাহলে এইটা আমাদের সঠিক হলো। স্থিতে বলেছে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এ মাধ্যমের প্রতিসরাঙ্কের থেকে বেশি, এটাও আমাদের সঠিক। ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হয়, ঠিক আছে, ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হয়, লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক কম হয়, তাহলে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এ মাধ্যমের থেকে বেশি, এটাও সঠিক আছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে? বি এবং সি উভয়ই সঠিক, ঠিক আছে, বি এবং সি উভয়ই সঠিক। ক্লিয়ার? ভেরি গুড। চলো নেক্সট আমাদের এই যে 20 নম্বর প্রশ্ন বলেছে ক্লোরিন গ্যাস পটাশিয়াম আয়োডাইড দ্রবণের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড এবং আয়োডিন তৈরি করে, এই বিক্রিয়াটি একটি ড্যাশ এর উদাহরণ। তো এটি কিসের উদাহরণ? কমেন্ট করো কি হবে এটার আনসার। দেখো ক্লোরিন গ্যাস কার সাথে বিক্রিয়া করছে? পটাশিয়াম আয়োডাইড মানে Ki, পটাশিয়াম আয়োডাইডের সাথে ক্লোরিন গ্যাস বিক্রিয়া করছে, বিক্রিয়া করার ফলে কি উৎপন্ন হচ্ছে? পটাশিয়াম ক্লোরাইড মানে KCl, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড আর আয়োডিন, ঠিক আছে। এটা আমি সমিত বিক্রিয়া করিনি, মানে ব্যালেন্স করিনি, তাই এরকমই ঠিক আছে। তো এখন এখান থেকে দেখো পটাশিয়ামের সঙ্গে কি ছিল? আয়োডিন ছিল। এবার কি করেছে? তোমার পটাশিয়াম আয়োডিনকে দূরে সরিয়ে দিয়ে ক্লোরিনকে নিয়ে নিয়েছে, তো পটাশিয়াম ক্লোরাইড হয়ে গেছে। অর্থাৎ এখানে কি হচ্ছে? প্রতিস্থাপন হচ্ছে, যেখানে আয়োডিন ছিল সেখানে ক্লোরিন চলে এসেছে, অর্থাৎ প্রতিস্থাপন হচ্ছে। তো এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লিয়ার? চলো নেক্সট। এবারে 21 নম্বর বলেছে কি ধরনের দলীয় ব্যবস্থা ভারতীয় রাজনীতিতে বর্তমান? তো ভারতীয় রাজনীতিতে কোনটা বর্তমান? দেখো এটা করতে পারো কিনা, কি হবে অ্যান্সার? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন 3-এরটা, বহুদলীয় ব্যবস্থা ভারতীয় রাজনীতিতে বর্তমান, ঠিক আছে। সায়েন্সের কোশ্চেন যেগুলো আসবে সেগুলো আমি এক্সপ্লেন করে দেবো। এবারে আমাদের 23 নম্বর প্রশ্ন বলেছে কার্বনের কোন রূপটি
শুষ্ক লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহৃত হয়। লুব্রিক্যান্ট মানে কি? পিচ্ছিলকারক পদার্থ। তো শুষ্ক পিচ্ছিলকারক পদার্থ হিসেবে কোনটা ব্যবহৃত হয়? এর মধ্যে কোনটা পিচ্ছিলকারক পদার্থ? কার্বনের কোন রূপভেদটা? আমরা জানি যে গ্রাফাইট হলো পিচ্ছিলকারক পদার্থ, তো গ্রাফাইট হয়ে যাবে অ্যান্সার। গ্রাফাইট ব্যবহার কি হয়? গ্রাফাইটের ব্যবহার তোমার এক তো এখানে বলেছে লুব্রিক্যান্ট পদার্থ হিসেবে ব্যবহৃত হয়, আর তারপরে তোমার গ্রাফাইট, আমরা যে পেন্সিল ব্যবহার করি, পেন্সিলের শীষে গ্রাফাইট ব্যবহৃত হয়। ঠিক আছে। আর কার্বনের কঠিনতম রূপভেদ যদি জিজ্ঞাসা করতো সেটা হয়ে যেত হিরে। হিরে হলো কার্বনের কঠিনতম রূপভেদ। নেক্সট, এবারে 28 নম্বর, সর্দার সরোবর বাঁধটি গুজরাটে ড্যাশ উপর নির্মিত হয়েছিল। তো সর্দার সরোবর বাঁধ গুজরাটে কোথায় রয়েছে? নর্মদা নদীর উপরে রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। এই একটা কোশ্চেন বাদ চলে যাচ্ছিল। 29 নম্বর, আধুনিক পর্যায় সারণীতে ড্যাশটি শ্রেণী এবং ড্যাশটি পর্যায় আছে। তো এখানে কি অ্যান্সার হবে বলো? আধুনিক পর্যায় সারণীতে কয়টি শ্রেণী কয়টি পর্যায়? 18টি তোমার শ্রেণী আছে এবং 7টি পর্যায় আছে। 18টি শ্রেণী 7টি পর্যায়। এবার এখানে মনে রাখবে যে আধুনিক পর্যায় সারণীতে মোট মৌল আছে, মোট মৌল 118টি, মোট মৌল 118। এর মধ্যে 94টা প্রাকৃতিক, 94টি প্রাকৃতিক। ঠিক আছে। আর বাকি যে থাকে তোমার 24টা, সেটা হলো মনুষ্য সৃষ্ট। ঠিক আছে, সেটা মনুষ্য সৃষ্ট মানে কৃত্রিম, মনুষ্য সৃষ্ট অর্থাৎ কৃত্রিম। ঠিক আছে। আধুনিক পর্যায় সারণীর জনক কাকে বলে? এটাও প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তো আধুনিক পর্যায় সারণীর জনক কাকে বলে বলো? কি হবে? দিমিত্রি মেন্ডেলিভকে আধুনিক পর্যায় সারণীর জনক বলা হয়। চলো নেক্সটে যাব। এইবারে আমাদের 30 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নটিতে বলেছে 12 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সের মুখ্য অক্ষের উপর 18 সেমি দূরত্বে একটি বস্তুকে রাখা হয়। লেন্স দ্বারা সৃষ্ট বিবর্ধন হবে ড্যাশ এবং প্রতিবিম্বটি ড্যাশ হবে। তো এখানে উত্তল লেন্সের কথা বলেছে। তো এই একটা উত্তল লেন্স। এবার এখানে উত্তল লেন্স, এর ফোকাস দৈর্ঘ্য বলেছে 12 সেমি, ফোকাস দৈর্ঘ্য 12 সেমি, আর বস্তুটি রাখা হয়েছে 18 সেমিতে। বস্তুটি রাখা হয়েছে 18 সেমিতে, মানে এইখানে আমাদের বস্তুটা রাখা হয়েছে, এটা 18 সেমি। ঠিক আছে। দেখো এফ আর এ পাশে আমাদের হবে 2f, কারণ এইখান থেকে এই অবধি 12 হলে এটা আমাদের ধরে নিচ্ছি 24 সেমি। 2f হবে 24 সেমি, কারণ এফ যদি 12 হয় 2f হবে 24 সেমি। এবারে মনে রাখবে যখন উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে তোমার এফ ও 2f এর মধ্যে রাখা হচ্ছে, মানে ফোকাল লেন্থ এবং ফোকাল লেন্থের দ্বিগুণ তার মাঝখানে রাখা হয়, তার মাঝখানে রাখা হয়, তখন তার বিবর্ধন কি হয়? তার বিবর্ধন 1-এর বেশি হয়। তার বিবর্ধন কি হয়? 1-এর বেশি হয়। তাহলে এখানে আমাদের অ্যান্সার 1-এর কম যেগুলো আছে সেগুলো কাটা চলে যাবে। দেখো এটা তুমি ক্যালকুলেশন করে সমাধান করে বের করতে পারো, তো সমাধান করে করা যাবে, কিন্তু এইটা যদি জানা থাকে এই কন্ডিশন, এটা তোমার এনসিইআরটি-তে উল্লেখ করাই রয়েছে। ঠিক আছে। এফ এর থেকে বড় 2f এর থেকে ছোট যদি হয়, সেখানে যদি বস্তু রাখা হয়, তাহলে তোমাদের উত্তল লেন্সে কি হয়? বিবর্ধন 1-এর থেকে বেশি হয়, তো 1-এর থেকে কম কাটা চলে গেল। আর যেহেতু উত্তল লেন্সের ক্ষেত্রে যে তোমার প্রতিবিম্ব হয় সেটা সর্বদাই সৎ হবে এবং সমশীর্ষ বলছি কেন, অবশীর্ষ হবে। উত্তল লেন্সে প্রতিবিম্ব সর্বদা সৎ এবং অবশীর্ষ হয়, তাহলে সমশীর্ষ হবে না। অ্যান্সার হয়ে যাবে অপশন 4-এরটা, 1-এর বেশি এবং অবশীর্ষ। ঠিক আছে। এবার তুমি যদি চাও এখানে এটা তো মনেই রাখতে হবে যে সৎ এবং অবশীর্ষ হয়, তাই আমি সমশীর্ষগুলো কেটে দেব। সমশীর্ষ কেটে আমাদের অবশীর্ষ দুটোর মধ্যে অ্যান্সার। এবার এই 1-এর কম না বেশি সেটা তুমি হিসাব করেও বার করতে পারো যদি এটা তোমার মনে না থাকে। আর এটা আমি তোমাদের যে এনসিইআরটি বই রয়েছে সেখান থেকে যখন আমি চ্যাপ্টার ওয়াইজ কোর্স করাবো তখন এইভাবে একদম ডিটেলসে তোমাদের কোন পজিশনে থাকলে কি হয় সবকিছু তোমাদের বোঝাবো। ঠিক আছে। তো দেখো আমি এটাকে চলো অঙ্কের মতো করে সমাধানও করে দেই। সমাধান করলে কি করব? এখানে বলেছে এফ কত বলেছে 18 এফ বলেছে 12, এফ বলেছে 12, আর আমাদের 18 সেমি দূরত্বে রাখা হচ্ছে। 18 দূরত্বে, তার মানে ইউ কত হবে? -18।
বস্তু -18 হয়ে যাবে। আর সূত্র কি? সূত্র হলো 1/v - 1/u = 1/f। তো এখান থেকে আমি যখন 1/v করব তখন 1/f, f এর মান হলো 12 বসালাম, ইউর মান কত? ইউ হলো -18। তো আমি যদি এখানে -18 বসাই, মাইনাসে মাইনাসে +18, ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে -18। তো এটা সমাধান করলে দেখো 18 12 36, 3 12 36, 3 18 2 36, 2 3 থেকে যদি আমি 2 বিয়োগ করি 1 হবে, তো 1/36। তো আমাদের এখানে আমি কি করলাম? ভি বের করে নিলাম। ভি বের করে নিয়েছি। এখন বিবর্ধন মানে কি? বিবর্ধন মানে হলো তোমার, বিবর্ধন হলো v/u, মানে প্রতিবিম্বের সে দূরত্ব বাই বস্তুর দূরত্ব। তো ভি কত? 36, ইউ কত? ইউ হলো 18। তো 18 2 36, দেখো 2 হলো এম, মানে বিবর্ধন 2 হলো। ঠিক আছে, বিবর্ধন অর্থাৎ আমাদের কি হলো? 1-এর থেকে বেশি হলো। ঠিক আছে, এটা এইভাবে সমাধান করতে পারো, কিন্তু এতে অনেকটা সময় লাগছে। তো আমরা যদি কনসেপ্ট জানি তাহলে এখানে দেখা মাত্রই অ্যান্সার করে দিতে পারবো। ঠিক আছে, তো অফিসিয়াল আনসারে যেটা দেয়া ছিল সেটা ওপেন করে দিলাম, নেক্সটে চলে যাব। আচ্ছা, এইবারে একটা প্রশ্ন দেখো আমাদের এখানে, এটা সায়েন্সের না, এটা হলো তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের থিম জিজ্ঞেস করেছিল। তো কি কোশ্চেন আসে সেটা তো তোমাদের জানতে হবে কেমন প্যাটার্ন, ওই জন্যই কোশ্চেনটা পড়ছি। বলেছে আরবিআই দ্বারা নির্বাচিত 2022 আর্থিক সাক্ষরতা সপ্তাহের থিম কি ছিল? তো এই থিম কি ছিল এখানে মনে রাখার দরকার নেই, কারণ 2022-এর কথা বলছে, নতুন থিমটা কি হবে সেটা মনে রাখবে। ঠিক আছে, 2025-এর কি থিম সেটা মনে রাখবে। নেক্সটে যাব আমি। আচ্ছা, এইবারে আমাদের 34 নম্বর বলেছে একটা সমগণীয় শ্রেণীর পরবর্তী সদস্যের একটি কার্বন পরমাণুর সঙ্গে কতগুলি হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে? সমগণীয় শ্রেণী বলেছে। সমগণীয় শ্রেণী কি? দেখো, সমগণীয় শ্রেণী CH4, তারপরে C2H6, C2H6, ঠিক আছে, CH4, C2H6, C3H8, এগুলো আমাদের সমগণীয় শ্রেণী। তো এতে দেখো প্রথমে এটাতে কার্বন একটা, তার সঙ্গে দেখো তোমার হাইড্রোজেন পরমাণু কি হয়েছে? দুটো যুক্ত হয়েছে, তাই না? 4 থেকে 6 হয়েছে। আবার দেখো কার্বন একটা, হাইড্রোজেন পরমাণু কি হয়েছে? দুটো যুক্ত হয়েছে, কিছু নেই মানে 1 এখানে, তাই না? তাহলে আমাদের কি হচ্ছে? একটি কার্বন পরমাণুর সাথে দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয় আমাদের সমগণীয় শ্রেণীতে। ঠিক আছে, তো অপশন হয়ে যাচ্ছে অপশন 2 এরটা 2। নেক্সটে যাব, দাঁড়াও। এইবারে আমাদের 38 নম্বর প্রশ্ন, ডোবের আইন। দাঁড়াও, অ্যাপ্লিকেশন লোডিং দিয়েছে এখানে। তো ডোবেরিয়ানের মতে ড্যাশ, তো এটাকে ঠিক করে নিই এবার। ঠিক আছে, ডোবেরিয়ানের মতে ড্যাশ। তো ডোবেরিয়ান কি করেছিল? ত্রয়ী সূত্র দিয়েছিল। কি সূত্র? ত্রয়ী সূত্র। এবং ত্রয়ী সূত্র বলেছিল যে প্রথম এবং তৃতীয় মৌল যেটা থাকবে তাদের পারমাণবিক ভরের যোগফলকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর পাবো। তো চলো এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা দেখি যে লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম, লিথিয়ামের পারমাণবিক ভর কত? 7, আর পটাশিয়ামের হলো 39। এবার আমি যদি 7 যোগ 39 করি, তাকে যদি 2 দিয়ে ভাগ করি, 39 সাথে 46, 46কে 2 দিয়ে ভাগ করলে 23 হচ্ছে। তো এটা সোডিয়ামের যে পটাশিয়াম, সোডিয়ামের পারমাণবিক ভরের প্রায় সোডিয়ামের পারমাণবিক ভরের সমান 23। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রথম এবং দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলকে 2 দিয়ে ভাগ করা হচ্ছে। তো প্রথম আর শেষেরটাকে যদি 2 দিয়ে ভাগ করে মাঝেরটা বের করা হয় সেটাকে গড় বের করা বলে। তাহলে অ্যান্সার কি হবে বলো? এখানে আমাদের কি প্রথম দ্বিতীয় মৌলের সমষ্টি তৃতীয় মৌলের সমান? একদমই না। প্রথম ও তৃতীয় মৌলের ভরের গাণিতিক গড় দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান, এইটা সঠিক অ্যান্সার। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন 2 এরটা, অপশন 2 এরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে আমাদের 39 নম্বর প্রশ্ন। তো এখানে জুম করলে পরে অপশন দেখতে পাবেন না। কি বলেছে প্রশ্নে? বলেছে যে নিচের ছবিটিতে দেখানো হচ্ছে একটি প্রাণী প্রজনন ক্রিয়া সম্পন্ন করছে ও তার বংশধরদের মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যের কারণ কোনটি হতে পারে?
তো এই পার্থক্যের কারণ কোনটি হতে পারে? দেখো এখানে এইটা তোমার এনসিইআরটি থেকে তুলে দিয়েছে ছবিটা। একটা ব্যাকটেরিয়া থেকে কি হচ্ছে, বিভাজনের মাধ্যমে দুটো ব্যাকটেরিয়া হচ্ছে, আবার দেখো সেই দুটোর থেকে কি হচ্ছে, চারটে হচ্ছে, প্রত্যেকটার থেকে দুটো দুটো করে আমাদের বিভাজনের মাধ্যমে কি হচ্ছে, একটার থেকে দুটো হয়েছে, দুটোর থেকে চারটে হচ্ছে। তো এবার এদের মধ্যে যে পার্থক্য হয়, এই পার্থক্যের কারণ কি? একদম স্পষ্ট ভাষায় এনসিইআরটিতে উল্লেখ করা রয়েছে, ডিএনএ এর প্রতিলিপি গঠনের ত্রুটির কারণে সামান্য পার্থক্য দেখা যায়। ঠিক আছে, ডিএনএ এর প্রতিলিপিকরণের সময় ত্রুটির জন্য সামান্য পার্থক্য দেখা যায়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন 3-এরটা। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে আমাদের 40 নম্বর প্রশ্ন। চলো কি বলেছে? বলেছে বাবু একটা টেস্ট টিউবে কিছুটা লঘু নাইট্রিক অ্যাসিড নিল এবং টেস্ট টিউবকে 10 মিনিট ধরে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলো। নাইট্রিক অ্যাসিডের পিএইচ এর উপর কি প্রভাব পড়বে? দেখো লঘু নাইট্রিক অ্যাসিড, অ্যাসিডকে যদি উত্তপ্ত করা হয়, অ্যাসিডকে টেম্পারেচার দিলে তার পিএইচ ভ্যালু কি হয়? কমে যায়, তার পিএইচ ভ্যালু কমে যায়, তাহলে অ্যান্সার হবে কমে যাবে, অ্যান্সার হবে কমে যাবে। ঠিক আছে, চলো নেক্সটে যাই। এইবারে বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন মেলা বা উৎসবে দীর্ঘতম গোফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়? দীর্ঘতম গোফ প্রতিযোগিতা, দেখেছো এরকম প্রশ্নও আসে। তো এখানে কি অ্যান্সার হয়ে যাবে? এটা পুষ্কর মেলায়। নেক্সট। আচ্ছা এবারে দেখো সায়েন্সের কোশ্চেন আছে, বলেছে রোধাঙ্ক এর এসআই একক হলো। রোধাঙ্কর এসআই একক তো কি হবে? রোধাঙ্ক কি? রোধাঙ্ক হলো রো সমান আর এ বাই এল। আর কি? আর হলো রোধ, এ হলো তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এ হলো এল হলো পরিবাহীর দৈর্ঘ্য। ঠিক আছে, এল হলো পরিবাহীর দৈর্ঘ্য। তো আর তো আর কি? ওহম, রোধের একক ওহম, তার সাথে গুণ হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হয়? মিটার স্কয়ার। আর এখানে লেন্থ দৈর্ঘ্য কি? মিটার। তো মিটার দিয়ে এই স্কয়ার কাটা চলে গেল, তাহলে আমাদের রোধাঙ্কের একক কি হলো? ওহম মিটার। মানে রো সমান সমান কি হচ্ছে? ওহম মিটার। ওহম মিটার, এখানে কি আমাদের ভাগ আছে? নেই, তাহলে ওহম মিটার, এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন 3-এরটা। ঠিক আছে, চলো নেক্সট। ও এই যে এই একটা কোশ্চেন বলেছে হিন্দু ধর্মের নবজাগরণের উদ্দেশ্যে পশ্চিম দেশে নব্য বেদান্ত নামে পরিচিত অদ্বৈত বেদান্তের ব্যাখ্যার প্রসারে প্রধান ভূমিকা পালন করেছিলেন ড্যাশ। প্রধান ভূমিকা কে পালন করেছিলেন? স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, নব্য বেদান্ত নামে পরিচিত অদ্বৈত বেদান্তরে ব্যাখ্যার প্রসারে প্রধান ভূমিকা পালন করেছিলেন স্বামী বিবেকানন্দ। আচ্ছা এবারে সায়েন্সের আরেকটা কোশ্চেন 46 নম্বর, বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে ভুল বিবৃতিটি নির্বাচন করুন। তো এখানে চারটে বিবৃতি, একটা দুটো তিনটে চারটে, কোনটা ভুল জানতে চেয়েছে। বলেছে বিকর্ষণ চুম্বকের একটি নিশ্চিত পরীক্ষা, একদম চুম্বকের একটি নিশ্চিত পরীক্ষা বিকর্ষণ, এটা আমাদের সঠিক রয়েছে। একটি চৌম্বক ক্ষেত্রে অভ্যন্তরে একটি নির্দিষ্ট বিন্দুতে বেশ কয়েকটি চৌম্বক ক্ষেত্র রেখাগুলি পরস্পরকে ছেদ করে না। চৌম্বক ক্ষেত্র রেখা কখনো পরস্পরকে ছেদ করে না, কখনো পরস্পরকে ছেদ করে না। তো এইটা আমাদের ভুল, অর্থাৎ এইটা হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। চেয়েছে কোনটা ভুল। তারপরে একটি মুক্তভাবে ঝোলানো দণ্ডচুম্বক উত্তর দক্ষিণে অভিমুখে থাকে। চুম্বক শলাকা দিয়েই তোমরা দেখেছো যে চুম্বক শলাকা কিরকম হয়, এরকম। তো চুম্বক শলাকা মুক্তভাবে যদি থাকে তাহলে সেটা উত্তর দক্ষিণে এসে থাকে, মানে নর্থ আর সাউথ এইভাবে করে পোল করে থাকে। ঠিক আছে, আর কি বলেছে? আর বলেছে একটি দণ্ডচুম্বক ক্ষেত্রের বাইরে চৌম্বক ক্ষেত্র রেখাগুলি উত্তর থেকে দক্ষিণে মেরুতে সঞ্চালিত হয়। তো উত্তর থেকে দক্ষিণ মেরুতে সঞ্চালিত হচ্ছে, অর্থাৎ পরস্পরকে ছেদ করবে না কখনো। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন 2-এরটা কারেক্ট অ্যান্সার, কখনো ছেদ করে না চৌম্বক ক্ষেত্র রেখা। এবারে 47 নম্বর প্রশ্ন। 47-এ বলেছে যে একটি তড়িৎ বহনকারী পরিবাহীর উপর বলের দিক পরিবর্তন করতে নিচের কোন পদ্ধতিগুলি ব্যবহার করা যেতে পারে? তো দেখো তড়িৎ প্রবাহের মান পরিবর্তন, তো বলেছে কিসে? বলের দিক পরিবর্তন। পরিবাহীর উপর বলের দিক পরিবর্তন করার জন্য আমাদের তড়িৎ প্রবাহের মান পরিবর্তন করলে হবে না, মান বাড়ালে কমালে বলের দিক পরিবর্তন হয় না। তারপরে তোমার চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য পরিবর্তন, এটাও হয় না। প্রাবল্য চৌম্বক ক্ষেত্রের যদি বাড়াই
তাহলে দিক পরিবর্তন হবে কেন? দিক পরিবর্তন তখনই হবে যখন আমাদের তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করা হবে, ঠিক আছে? তখনই তোমার উপর তড়িৎ পরিবাহীর উপর বলের যে দিক সেটা পরিবর্তন হবে, তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করা হলে। তাহলে অ্যান্সার হয়ে যাবে শুধুমাত্র 3-এরটা, শুধুমাত্র 3 আমাদের এখানে সঠিক, ঠিক আছে? নেক্সটে যাব। এইবারে আমাদের বলেছে 48 নম্বর যে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তো এরকম এইগুলো তো তোমার জেনারেল স্টাডিজ এর কোশ্চেন, ঠিক আছে? তো এটা কিন্তু রিপিট হতে পারে। তো কোথায় অবস্থিত দেখে নাও, মহীশূরে অবস্থিত। নেক্সটে যাব। 50 নম্বর রোভার্স কাপ কোন খেলাটির সাথে যুক্ত? তো রোভার্স কাপ কোনটির সাথে যুক্ত? ফুটবলের সাথে রোভার্স কাপ যুক্ত। নেক্সট। আচ্ছা, এবারে দেখো বলেছে 51 নম্বর। তো এখানে আমাদের সংখ্যালঘু অধিকার দিবস কবে পালন হয় সেটা জানতে চেয়েছে। তো তার আগে এই সম্বন্ধে একটু বলে দিয়েছে, প্রতি বছর ভারতের জাতিগত সংখ্যালঘুদের স্বাধীনতা ও সমান সুযোগের অধিকারকে অব্যাহত রাখতে ও সংখ্যালঘুদের সম্মান ও মর্যাদা সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য কোন দিনটিকে সংখ্যালঘু অধিকার দিবস হিসেবে পালিত হয়, মানে মাইনরিটিস রাইটস ডে, সেটা হলো 18ই ডিসেম্বর, ঠিক আছে? নেক্সট। এইবারে দেখো 53 নম্বর প্রশ্ন। বলেছে দুটি রোধক এ এবং বি এর রোধ যথাক্রমে 5 ওহম এবং 10 ওহম যদি তারা 5 ভোল্ট এর একটি ভোল্টেজ উৎসের সাথে শ্রেণী সমবায়ে সংযুক্ত থাকে, রোধ এতে উৎপন্ন ক্ষমতার সাথে বিতে উৎপন্ন ক্ষমতার অনুপাত কত হবে? তো এখানে যেহেতু শ্রেণী সমবায়ে আছে তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে 5:10, 5 ওহম 10 ওহম 5:10 মানে 1:2। এবার এটা কেন হচ্ছে শ্রেণী সমবায়ে থাকার জন্য, চলো এটাকে আমরা একটু ডিটেলসে করি। দেখো এ আর বি দুটো রোধ রয়েছে, ঠিক আছে? এবার এখানে বলেছে 5 ওহম আর বি বলেছে 10 ওহম, 10 ওহম 5 ওহম। এবার এর সমতুল্য রোধ কি হবে বলো? যেহেতু শ্রেণী সমবায়ে আছে তাই সমতুল্য রোধ হয়ে যাবে এদের যোগফল, মানে 5 যোগ 10 অর্থাৎ 15 ওহম। ওহমকে আমরা এইভাবেও লিখতে পারি, ঠিক আছে? 15 ওহম, ওহমের সিম্বল এটা। তো এবার আর ভোল্টেজ কত বলে দিয়েছে? ভি সমান সমান 5V বলে দিয়েছে, ভোল্টেজ 5V। এবারে আমরা জানি যে আর সমান সমান ভি বাই আই, আর সমান সমান ভি বাই আই। তো আমরা এখান থেকে আই যদি বের করি তো আই কি হয়ে যাবে? আই হয়ে যাবে আমাদের ভি বাই আর। কারণ কি আর সমান সমান ভি বাই আই হয়েছিল, তো আইটা এপাশে গেলে আরটা নিচে চলে আসবে, আই হয়ে যাবে ভি বাই আর। তো এখানে ভি কত? ভি হলো আমাদের 5, আর কত? আর হলো আমাদের 15। তো কত হবে? 1/3, কাটাকাটি করে 1/3 অ্যাম্পিয়ার, যেহেতু আই কারেন্ট, অ্যাম্পিয়ার হচ্ছে। এবারে আমাদের ক্ষমতা জানতে চেয়েছে, এ আর বি যদি ক্ষমতার রেশিও করি, ক্ষমতা মানে শক্তি পি দ্বারা প্রকাশ করা হয়। তো শক্তির অনেকগুলো সূত্র রয়েছে, শক্তিকে আমরা ডাব্লিউ বাই টিও লিখতে পারি, ডাব্লিউ বাই টি দ্বারাও লিখতে পারি, বা আমি শক্তিকে আমি ভি আই পি সমান সমান ভিআইও লিখতে পারি, বা শক্তিকে আমি I² আরও লিখতে পারি। তো এখানে আমাদের কোনটা কাজে লাগবে? আমাদের কাজে লাগবে I² আর, কারণ আমরা আই পেয়েছি আর এখানে আর পেয়েছি, এই যে আর 5 ওহম আর 10 ওহম। তাহলে I² এইটার যদি স্কোয়ার করি 1/3 এর স্কোয়ার করলে 1/9। তো এতে আর রোধ কত ছিল? 5 ছিল, তো I² আর করলাম। বিতে আমাদের I² মানে 1/3 এর স্কোয়ার করলে 1/9, আর আর মানে রোধ কত? 10, ঠিক আছে, গুণ 10 I² আর। তো এখান থেকে দেখো এই 1/9 কাটা চলে যায়, ওই জন্যই আমি বললাম শ্রেণী সমবায়ে যেহেতু রয়েছে ডাইরেক্ট আমরা 5:10 মানে 1:2 অ্যান্সার পাবো, ঠিক আছে? তো অ্যান্সার হচ্ছে অপশন 1-এরটা। ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে দেখো আমাদের 57 নম্বর প্রশ্ন। বলেছে ভারতীয় সংবিধানের 243B অনুচ্ছেদ অনুসারে মধ্যবর্তী স্তরে পঞ্চায়েতগুলি এমন রাজ্যে গঠন করা যাবে না যেখানে জনসংখ্যা ড্যাশের বেশি নয়।
তো যেখানে জনসংখ্যা 20 লক্ষের বেশি নয়, এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট, এইবারে আমাদের বলেছে ভারতীয় সংবিধান অনুসারে নিম্নলিখিত কোন ক্ষেত্রে শুধুমাত্র কেন্দ্রীয় বিধানমণ্ডল আইন তৈরি করতে পারে? তো কোন ক্ষেত্রে? ডাক পরিষেবা ও টেলিগ্রাম ক্ষেত্রে। নেক্সট, আর একটা সায়েন্সের কোশ্চেন চলে এসছে, বলেছে একজন ব্যক্তির লিঙ্গ ড্যাশ দ্বারা নির্ধারিত হয়। একজন ব্যক্তির লিঙ্গ কি দ্বারা নির্ধারিত হয়? শুক্রাণু ডিম্বাণু উভয় উপস্থিত ক্রোমোজোম এবং পিতামাতার খাদ্যাভ্যাস? না। তারপরে তোমার শুক্রাণু ডিম্বাণু উভয়ের মধ্যে উপস্থিত ক্রোমোজোম, শুক্রাণুতে উপস্থিত ক্রোমোজোম না ডিম্বাণুতে উপস্থিত ক্রোমোজোম? তো এটার অ্যান্সার কি হবে? দেখো, আমরা জানি যে মানব শরীরে, মানব দেহে কতগুলো ক্রোমোজোম থাকে? 23 জোড়া। 23 জোড়া ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম মানে 46টি। এবার এই 23 জোড়া যে ক্রোমোজোম রয়েছে, এর মধ্যে তোমার মেল আর ফিমেল, মেল ফিমেল, পুরুষদেরও তোমার 22 জোড়া ক্রোমোজোম যেটা রয়েছে সেম থাকে, ঠিক আছে? 22 জোড়া দুজনেরই সেম থাকে, 22 জোড়া সেম থাকে। এখানেও যে 22 জোড়া, এখানেও একই রকম 22 জোড়া থাকে, কিন্তু এক জোড়া আলাদা থাকে। সেই এক জোড়া কি? এক জোড়া পুরুষদের দেহে থাকে XY আর মহিলাদের থাকে XX, ঠিক আছে? পুরুষদের থাকে XY, মহিলাদের XX। তাহলে এবার বলো, লিঙ্গ নির্ধারণ আমাদের কে করবে? পুরুষ দেহে যে ক্রোমোজোম রয়েছে না মহিলা দেহে ক্রোমোজোম? পুরুষ দেহে যে ক্রোমোজোম রয়েছে সেটা। আর পুরুষ দেহে কি থাকে? শুক্রাণু না ডিম্বাণু? শুক্রাণু থাকে। অর্থাৎ শুক্রাণুতে উপস্থিত ক্রোমোজোম আমাদের কি করে? লিঙ্গ নির্ধারণ, লিঙ্গ ড্যাশ দ্বারা নির্ধারিত হয়, শুক্রাণুতে উপস্থিত ক্রোমোজোম দ্বারা, ঠিক আছে? এখনো অনেক কুসংস্কার রয়েছে, অনেক জায়গায় দেখবে যে তোমার ছেলে বা মেয়ে যদি হয়, বিশেষ করে কি মেয়ে হলেই এই অনেক জায়গায় এরকম করে যে শুধুমাত্র কি করে? স্ত্রীকে দোষ দেয় যে ছেলে দিতে পারেনি। কিন্তু সেই সম্পূর্ণ দোষটা কার থাকে? সম্পূর্ণ দোষটা থাকে তার নিজের ছেলের। কারণ একজন ছেলেই পারে একজন পুরুষ সন্তানের জন্ম বা স্ত্রী মানে মহিলা সন্তানের জন্ম দিতে, ঠিক আছে? মেয়ে সন্তানের জন্ম দিতে। সেটা কার উপর নির্ভর করে? ছেলের উপরে নির্ভর করে। তাই মহিলাদের দোষ দেওয়া সম্পূর্ণ ভুল। কিন্তু এখনো অনেক জায়গায় মেয়ে জন্মালে সেটাকে তোমার ধরা হয়, অন্যায় ধরা হয়, এবং সেটা কার অন্যায়? সেটা ধরা হয় যে বউয়ের অন্যায়। এবার দেখো 66 নম্বর, বলেছে নিম্নলিখিত কোন অক্ষরেখাটি তার অবস্থানের সাথে মিলছে না? তো কোনটি মিলছে না? তাহলে দেখো এখানে অ্যান্সার পূর্ব গোলার্ধে মকর ক্রান্তি রেখা কি করে হবে? এটা আমাদের মিলছে না, এটা হয়ে যাবে অ্যান্সার। দেখো, মকর ক্রান্তি রেখা, এই যে অক্ষরেখাগুলোর কথা বলেছে, অক্ষরেখা আমাদের কি হয়? অক্ষরেখা এই দুই মেরু ধরো, অক্ষরেখা আমাদের এরকম উত্তর দক্ষিণে নয়, পূর্ব পশ্চিমে বিস্তৃত থাকে। কোথায় বিস্তৃত থাকে? পূর্ব পশ্চিমে। একদম মাঝখানে থাকে যেটা, সেটা নিরক্ষরেখা। তারপরে এই এরকম এরকম এরকম, তো এইটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা, ঠিক আছে? 0 ডিগ্রি নিরক্ষরেখা। তারপরে তোমার নিরক্ষরেখার উপরে এইখানে এইটা কত? এইটা হলো 23.5 ডিগ্রি। ও, এখানে তো এটা ভূগোলের কোশ্চেন রয়েছে, ঠিক আছে? যখন এক্সপ্লেন করছি করেই দিই। এটা 23.5 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমাদের কর্কট ক্রান্তি রেখা। কি রেখা? কর্কট ক্রান্তি রেখা। 23.5 ডিগ্রি হচ্ছে কর্কট, আর এইখানে এটা হচ্ছে 23.5 ডিগ্রি, এটা হচ্ছে মকর। তাহলে কোন গোলার্ধে রয়েছে? উপরেরটা আমাদের কি গোলার্ধ? উত্তর, নিচেরটা দক্ষিণ। তাহলে মকর ক্রান্তি রেখা দক্ষিণ গোলার্ধে, ঠিক আছে? আর বাকি এখানে সুমেরু তোমার উত্তরে, এটা সুমেরু বৃত্ত, আর এখানে রয়েছে আমাদের কুমেরু বৃত্ত, ঠিক আছে? আচ্ছা, নেক্সটে যাব। এইবারে আমাদের 68 নম্বর, নিম্নলিখিতর মধ্যে কোন সময়ে মৌসুমী বায়ু স্বাভাবিক বর্ষাকালে পাঞ্জাব, পশ্চিম উত্তরপ্রদেশ এবং হরিয়ানায় পৌঁছায়? পাঞ্জাব, পশ্চিম উত্তরপ্রদেশ আর হরিয়ানায় পৌঁছায় কোন সময়ে মৌসুমী বায়ু? তো অ্যান্সার হয়ে যাবে জুলাই মাসের প্রথম সপ্তাহে। নেক্সট, এইবারে 71 নম্বর প্রশ্ন, বলেছে অ্যামিবার দেহে জলের পরিমাণ সঠিকভাবে বজায় রাখার জন্য কোন অঙ্গটি ভূমিকা গ্রহণ করে?
তো জলের পরিমাণ অ্যামিবার দেহে বজায় রাখার জন্য সঠিকভাবে কোন অঙ্গ ভূমিকা গ্রহণ করে? কি হয়ে যাবে? সংকোচনশীল কোষ গহ্বর হয়ে যাবে। দেখো অ্যামিবা কি করতে পারে, তাদের যে কোষের আকার সেটা চেঞ্জ করতে পারে। এরকম তোমার এটা অ্যামিবা, অ্যামিবা আকার চেঞ্জ করতে পারে, বিভিন্ন এরকম আকার হয়ে যেতে পারে, আকার চেঞ্জ করতে পারে। তাহলে আকার চেঞ্জ করতে পারে অর্থাৎ তাদের কোষটাকে সংকোচনও করতে পারে। ফলে এইভাবেই তারা কি করে, তাদের দেহে যে জল থাকে সেই জলের পরিমাণ সঠিকভাবে বজায় রাখে। ঠিক আছে, তাহলে সংকোচনশীল কোষ গহ্বরটাকে ছোট করতে পারে, বড় করতে পারে, সংকোচ করতে পারে। ঠিক আছে, আর অ্যামিবার যে বিভাজন হয় সেটা হয়ে যায় দ্বিবিভাজন। ঠিক আছে, অ্যামিবায় অযৌন জনন দেখা যায় আর দ্বিবিভাজনের মাধ্যমে অ্যামিবার বিভাজন হয়, আর সেটা শরীরের যে কোনো জায়গা থেকে হতে পারে। ঠিক আছে, প্রশ্ন কিন্তু তোমার এই বছর 2024-এর এক্সামে এসছে এরকম ভাবে। 2024-এর যে সায়েন্স এসছে সেগুলো আমি তোমাদের করে দেব সবই, তো সেখানে দেখতে পাবে। এবার 75 নম্বর বলেছে ইস্টের মধ্যে হওয়া সন্ধান ও মানব দেহের পেশিকোষে হওয়া অবাধ শ্বসনের মধ্যে সাদৃশ্যতা কোনটি? তো অবাধ শ্বসন ইস্টের মধ্যে এবং মানব দেহে দুই জায়গাতেই কি হয়, কোন জায়গায় কিসের মধ্যে সম্পন্ন হয়? সাইটোপ্লাজমের মধ্যে অবাধ শ্বসন সম্পন্ন হয়। ঠিক আছে, অবাধ শ্বসন হয় সাইটোপ্লাজমে। নেক্সট আমাদের এটা কি আছে দেখো, ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার থেকে প্রশ্ন এসছে 2021-এ রবি কুমার পেয়েছিল। ঠিক আছে, তো খেলার থেকে প্রশ্ন আসে, তারপরে তোমার নেক্সট চলে যাব। এইবারে আমাদের 83 নম্বর দেখো কি প্রশ্ন এসছে, 2022 সালের জানুয়ারিতে জিও কোন বিশ্ববিদ্যালয়ের সাথে 6G প্রযুক্তিতে গবেষণা এবং মান নির্ধারণ সম্পর্কিত কার্যকলাপের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিল? ঠিক আছে, তো 2022-এর কোশ্চেন 6G, তো এখানে অ্যান্সারটা দেখে নাও, কিন্তু এটা এবছর আসার সম্ভাবনা নেই। এবারে আমাদের এটা হলো জিকের কোশ্চেন। কি বলেছে? বলেছে সেন্ট্রাল ব্যাংক অফ জিম্বাবুয়ে প্রবৃদ্ধি বাড়াতে অর্থনীতির সুদের হার কমিয়েছে। ব্যাংক তার মুদ্রানীতির অবস্থানে ড্যাশ হচ্ছে, মুদ্রানীতির অবস্থানে কি হচ্ছে? ডভিশ হচ্ছে। এটাকে মুদ্রানীতির অবস্থানে ডভিশ হওয়া বলে। নেক্সট, ও এটা কি ছিল, ওটা রিজনিং এর কোশ্চেন। 86 নম্বর শিখ ধর্মের জন্য সমাজ সংস্কার আন্দোলন তথা নিরঙ্কারী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে আমাদের বাবা দয়াল দাস। নেক্সট, 2022 সালের জুন পর্যন্ত কারখানা আইন মানে ফ্যাক্টরি অ্যাক্ট কতবার সংশোধন করা হয়েছে? 8 বার। তো 8 বারই হয়েছে এই পর্যন্ত, বর্তমানেও 8 বারই তোমার মোট সংশোধন হয়েছে। ঠিক আছে, এইবার আমাদের 90 নম্বর প্রশ্ন। প্রশ্নটিতে কি বলেছে? বলেছে যে কীটনাশক অবিয়োজনযোগ্য হলেও কৃষির পক্ষে লাভজনক আবার ক্ষতিকর। কীটনাশক সম্পর্কিত ভুল উত্তরটি নির্বাচন করুন। তো এখানে কীটনাশক সম্পর্কিত কোনটা ভুল দেখি, এগুলি নাইট্রোজেনের বিপাকীয় ক্রিয়ায় পরিবর্তন ঘটায়, ফলে গাছ প্রোটিনের পরিমাণ হ্রাস পায়। গাছে প্রোটিনের পরিমাণ একদম, নাইট্রোজেনের বিপাকীয় ক্রিয়ায় পরিবর্তন ঘটায় আর ফলে গাছে প্রোটিনের পরিমাণ হ্রাস পায়, এটা সঠিকই আছে। আর বলেছে এগুলি আগাছা কীট ও গাছের রোগ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয়। কীটনাশক গাছের রোগ নিয়ন্ত্রণের জন্য কি ব্যবহৃত হয়? আগাছা কীট ও গাছের রোগ নিয়ন্ত্রণ একদমই না। তো আমাদের এখানে এটা হয়ে যাবে ভুল, ভুল এটা হয়ে যাচ্ছে, আর বাকিগুলো পড়ে নেই। তারপর অ্যান্সারটা দেখছি কি দেওয়া আছে, এগুলির ফলে গাছের বৃদ্ধি কম হয়, এটা তাহলে এটা আমাদের ঠিক আছে। এগুলি গাছের ক্লোরোফিলের পরিমাণের হ্রাস ঘটায়, ফলে সালোক সংশ্লেষ ব্যাহত হয়, এটাও ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন 2 এরটা। দেখি অপশন 2 কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, এইবার আমাদের 93 নম্বর প্রশ্ন। বলেছে একটি বস্তু যার উচ্চতা 3 সেমি সেটি 6 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল দর্পণের মুখ্য অক্ষের উপর দর্পণটির সামনে 20 সেমি দূরত্বে রাখা হলো। প্রতিবিম্বটির উচ্চতা ড্যাশ এবং এটি ড্যাশ হবে। দেখো
এখানে উত্তল দর্পণের কথা বলছে, মনে রাখবে যে উত্তল দর্পণে প্রতিবিম্ব অবাস্তব হয়, প্রতিবিম্ব অবাস্তব হয়। অবাস্তব মানে কি? অসৎ, ঠিক আছে, অসৎ বা অবাস্তব। সোজা হয়, সোজা মানে অবশীর্ষ, তো সোজা বা অবশীর্ষ, ঠিক আছে, সোজা বা অবশীর্ষ একই জিনিস। এই সরি, অবশীর্ষ কেন, কি জ্বালা, সোজা বা সমশীর্ষ, সোজা বলছি অবশীর্ষ বলে দিচ্ছি, অবশীর্ষ মানে তো উল্টো, সোজা বা সমশীর্ষ হয়, ঠিক আছে। আর তোমার বস্তুর থেকে ছোট হয়, যে প্রতিবিম্বের আকার বস্তুর থেকে ছোট হয়, বস্তুর থেকে ছোট, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের যেহেতু দেখছি সমশীর্ষ, তাই অবশীর্ষ আর এই অবশীর্ষ দুটো কাটা চলে যাবে, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। এখানে বলেই দিয়েছে বস্তুর উচ্চতা কত, 3 সেমি, বস্তুর উচ্চতা 3 সেমি, ঠিক আছে। আর প্রতিবিম্ব কি হবে, তাহলে বস্তুর থেকে ছোট হবে, অর্থাৎ 3 সেমির থেকে কম হবে। অপশন 2 এরটা অ্যান্সার, একটা 3 সেমির থেকে বেশি, একটা কম দেওয়া, তাহলে কম হবে, অর্থাৎ অপশন 2 এরটা অ্যান্সার, ঠিক আছে। কিছু সমাধান করতে হলো না, আমরা এইটা জানা থাকলেই কোশ্চেনটা সমাধান করে নিলাম, ঠিক আছে। ওই জন্য একদম ডিটেলসে সুন্দরভাবে পড়তে হয়। তো তোমাদের আমি একটা কোর্স নিয়ে আসবো এনসিইআরটি বেস, যেখানে আমি তোমার চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে করাবো, ঠিক আছে। এবারে 94 নম্বর বলেছে অ্যামিবা ড্যাশের দ্বারা খাদ্য গ্রহণ করে। অ্যামিবা কিসের দ্বারা খাদ্য গ্রহণ করে? তো অ্যামিবা সমগ্র শরীরের পৃষ্ঠতল দ্বারাই খাদ্য গ্রহণ করে, সমগ্র শরীরের পৃষ্ঠতল দ্বারাই অ্যামিবা খাদ্য গ্রহণ করে, ঠিক আছে। অ্যান্সার কি হয়ে যাচ্ছে তাহলে? অপশন 4 এরটা। নেক্সট, ওকে, তো আমাদের এই শিফটটা কমপ্লিট হয়ে গেল। দেখো আমাদের রেলওয়ে এক্সাম স্পেশাল ম্যাথ আর রিজনিং এর চ্যাপ্টার ওয়াইজ বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্স রয়েছে, ঠিক আছে, যেটা নিয়ে নিলে তোমাদের গ্রুপ ডি ফুল সিলেবাস কভার হবে। তো আমি সাজেস্ট করব যারা বেসিক টু অ্যাডভান্স এর আগে করনি, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ, তারা এই কোর্সটাকে নিয়ে নাও, নিয়ে তারপরে এটাকে সম্পূর্ণ কমপ্লিট করার পরে রিভিশন দাও এবং মক টেস্ট দাও। এই কোর্সটা নিলে আর কোনো বই কিনতে হবে না, কারণ এটা আমি তোমাদের সেইভাবেই করে দিয়েছি কোর্সটা। ম্যাথের যে কোর্সটা সেটা আমি বেস্ট বই রেলওয়ের জন্য ওয়াইসিটি 2024 থেকে করিয়েছি, ঠিক আছে, 2024, 22, 23 এগুলোর থেকে করিয়েছি। আর যে রিজনিং যেটা রয়েছে সেটা 2022-এর যে গ্রুপ ডি এক্সাম হয়েছিল 99টা শিফটে, সেগুলি রিজনিং টাইপ ওয়াইজ তোমার চ্যাপ্টার ওয়াইজ করিয়েছি, ঠিক আছে। আর 2021-এর যে এক্সাম হয়েছিল তারও রিজনিং আমি অ্যাড করে দিয়েছি ওই রিজনিং এর কোর্সের মধ্যে, চ্যাপ্টার ওয়াইজ, এবং প্রথমে কনসেপ্ট করিয়ে তারপরেই কোশ্চেন করানো হয়েছে কনসেপ্ট ট্রিকের সাথে, ফাউন্ডেশন কোর্সের মতো, ঠিক আছে। তো সেটাতে জয়েন করে নিও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করবে, ডিটেলস জানিয়ে দেওয়া হবে। তো এখানে ক্লাসটা এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।